বিমল আর কুমারের জন্য ভৃত্য রামহরি যখন বৈকালিক চা নিয়ে এলো, কুকুর বাঘা তখন টেবিলের তলায় কুণ্ডলি পাকিয়ে শুয়ে সেই সব স্বপ্ন দেখছিল। কুকুর ছাড়া আর কেউ সে স্বপ্ন দেখতে পারে না। কিন্তু রামহরি চা আনা মাত্র বাঘার ঘুম চট করে ভেঙে গেল। সে প্রথমে মাথা তুলল, তারপর চায়ের টেবিলের দিকে মুখ ফিরিয়ে 2-3 বার নাক কুঁচকে গন্ধ নিয়েই টের পেল চায়ের সঙ্গে আজ চপ, কাটলেট, অমলেট বা আমিষের কোনো সম্পর্কই নেই। এতেও বাঘা আর অকারণে চতুষ্পদে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে শরীরকে কষ্ট দিতে চাইলে না। সে আবার চোখ মুদে স্বপ্নলোকে ফিরে গেল। স্যান্ডউইচ সহযোগে বিমল ও কুমার পেয়ালা চা শেষ করতেই নিচ থেকে শোনা গেল, বিমলবাবু, কুমারবাবু বাড়িতে আছেন নাকি? কুমার বলল, ইন্সপেক্টর সদানন্দবাবুর গলা না? রামহরি, ওকে ওপরে নিয়ে এসো। সদানন্দবাবু ভিতরে এসে দাঁড়ালেন। তার মুখের ওপর স্পষ্ট ফুটে উঠেছে অত্যন্ত দুর্ভাবনার চিহ্ন। বিমল শুধল, ব্যাপার কি সদানন্দবাবু? কোনো শক্ত মামলা ঘাড়ে পড়েছে নাকি? চেয়ারের ওপর বসে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সদানন্দবাবু বললেন, হ্যাঁ, একটা শক্ত মামলায় জড়িয়ে পড়েছি বটে, কিন্তু মামলায় পুলিশ না ডেকে ওঝা ডাকাই উচিত। কুমার বললে, তার মানে ব্যাপারটা ভৌতিক নাকি? বিমল বলল, পুলিশ কেস নিয়ে আমাদের কথা কওয়া উচিত নয়, কারণ গোয়েন্দাগিরির কিছুই আমরা জানি না। কিন্তু ব্যাপারটা যদি ভৌতিক হয় তাহলে তা নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। সদানন্দবাবু বললেন, তাহলে আপনিও ভূত মানেন? বিমল ভুরু কুঁচকে বললে, ভূত মোটেই নয় মশাই, মোটেই নয়, কিন্তু ভূতের গল্প শুনতে আমি ভারী ভালোবাসি। সদানন্দবাবু বললেন, ভূতরূত আমি মানতাম না মশাই, কিন্তু যে বেয়ারা মামলায় পড়েছি সেটাকে ভৌতিক ছাড়া আর কি বলবো বুঝতে পারছি না। বিমল বলল, আপাতত হাতে কাজ নেই, আপনার ভূতের গল্প মন্দ লাগবে না, বলুন। সদানন্দবাবু বলতে লাগলেন, ভূতের দৌরাত্মের কথা প্রায়ই শোনা যায়। অমুক বাড়িতে চারিদিক থেকে ইট পাটকেল পড়ছে, নানা রকম গোলমাল হচ্ছে, এমনই সব অভিযোগ প্রায়ই থানায় আসে। কিন্তু সদল বলে তদন্ত করতে গিয়ে প্রায়ই আমরা আবিষ্কার করি যে সেসব উৎপাতের মূলে আছে পাড়ার সব দুষ্টু লোক। ভেবেছিলাম এবারের ব্যাপারটাও সেই শ্রেণীর। অভিযোগ এসেছে জোড়াসাঁকোর চৌধুরী বাড়ি থেকে। চৌধুরীরা হচ্ছেন কলকাতার বনেদি পরিবার। তাঁদের বসত বাড়ির বয়স 150 বছরের কম নয়। এ বাড়িতে ভূতের উৎপাতের কথা কখনো শোনা যায়নি, কিন্তু কিছুদিন থেকে সেখানে হঠাৎ যেসব কাণ্ড শুরু হয়েছে তা অত্যন্ত আশ্চর্য। আচম্বিতে দুমদাম করে জানলা দরজা খুলে যায়, টেবিল চেয়ারগুলো জ্যান্ত হয়ে ঘরময় ছুটাছুটি আর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি করে ভেঙে খান খান হয়ে যায়। যাদের শূন্যে উড়বার কথা নয় সেই সব বাসনকোসন শূন্যে উঠে পাখির মতো খানিক এদিক ওদিক করে আবার মাটির ওপর আছড়ে পড়ে। অথচ কারা যে এইসব কাণ্ড করছে তা দেখা কি বোঝা যায় না। ধনী চৌধুরী বাড়ির সর্বত্র শেখ গুর্খা পাহারা, কিন্তু অদৃশ্য শত্রুর কীর্তি দেখে তারা দস্তুর মতো হতভম্ব হয়ে গেছে। খবর পেয়ে চৌধুরী বাড়িতে গিয়ে হাজির হলাম। তখন সকালবেলা, দিনের আলোয় কোনো দিকে আবছায়া নেই। আমি বাড়ির চারিদিকে পাহারাওয়ালাদের দাঁড় করিয়ে দিলাম। তাদের ওপর হুকুম রইল কারুকে যেন বাড়ির ত্রিসীমানার মধ্যে আসতে না দেয়। তারপর বাড়ির ভিতরে ঢুকলুম। সর্বপ্রথমেই আমাকে ভয়াবহ অভ্যর্থনা করলো একখানা থান ইট। কোথা থেকে কে যে ছুঁড়ল কিছুই বুঝতে পারলাম না, কিন্তু ইটখানা শোঁ করে আমার মাথার ওপর দিয়ে চলে গিয়ে দুম করে দেওয়ালের ওপর গিয়ে পড়ল। চৌধুরীদের কর্তা বগলাবাবু বললেন, দেখলেন তো? আমি মাথা বাঁচাবার জন্য তাড়াতাড়ি সামনের একটা ঘরে ঢুকে পড়ে বললাম, এই কাণ্ড কি সর্বদাই হচ্ছে? সর্বদাই, স্থানকাল পাত্র নেই, বাড়ির যেখানে মানুষ থাকে সেইখানেই উপদ্রব। কিন্তু উপদ্রবে আমাদের প্রাণ এরই মধ্যে যাই যাই হয়ে উঠেছে। ঘরের কোনো দরজা বন্ধ রাখবার উপায় নেই। ভিতর থেকে বন্ধ করলে দরজার খিল কখন আপনি খুলে যায়, কখন বাইরে এমন ধাক্কার পর ধাক্কা পড়তে থাকে যে আমরাই খুলে না দিয়ে পারি না।
অথচ দেখতে পাই না কারুকেই। বাড়ির আসবাবপত্র ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, চোখের সামনে এই ঘরেরই অবস্থা দেখুন না। ঘরের ভিতর তাকিয়ে দেখলাম চারিদিকে বিশৃঙ্খলা। কোথাও একখানা প্রকাণ্ড দেয়াল আয়না মেঝের ওপর চুরমার হয়ে রয়েছে, কোথাও একখানা ভাঙা চেয়ার বা উল্টানো টেবিল, আবার কোথাও বা ছিঁড়ে পড়া আলোর ঝাড়ের টুকরো ছড়ানো। একদিকে তখনও দুখানা আস্ত চেয়ার ছিল। আমি বসবার জন্য তাদের একখানার দিকে অগ্রসর হলাম। হঠাৎ চেয়ারখানা জীবন্ত হয়ে এমন অপূর্ব তাণ্ডবনাচ শুরু করে দিল যে উদয়শঙ্করও দেখলে অবাক হয়ে হার মানতেন। আমি যতই তাকে হাতে নাতে গ্রেপ্তার করবার চেষ্টা করি, সে ততই আমার হাত ছাড়িয়ে নাচতে নাচতে এঁকে বেঁকে তফাতে সরে যায়। তখন হার মেনে চেয়ারম্যানকে ছেড়ে আমি তাড়াতাড়ি পিছিয়ে এসেও ঘরের দরজায় খিল লাগিয়ে দিয়ে বললাম, ঘরের ভিতরে যদি কেউ এসে থাকে তাহলে দেখি সে কেমন করে বেরিয়ে যায়। বলেই বন্ধ দ্বারের ওপর পিঠ রেখে দাঁড়ালাম। আমার মুখের কথা ফুরোতে না ফুরোতেই নৃত্যশীল চেয়ারখানা সশব্দে আমার বদলে মেঝের ওপর পড়ে ভেঙে গুঁড়ো হয়ে গেল। পর মুহূর্তেই শুনলাম খিল খোলার ও ধড়াস করে দরজা খোলার শব্দ। ফিরে দেখি যে দরজা সহস্তে বন্ধ করে দিয়েছি আবার তা খুলে গেছে। অর্থাৎ ঘরের ভিতরে যাকে বন্দি করতে চেয়েছিলাম সে আর ঘরের ভিতরে নেই। বগলাবাবু শুকনো গলায় বললেন, দেখছি আজ থেকে মানুষেরও ওপর আক্রমণ হলো না, এ বাড়িতে আমার আর থাকা চলে না। আমি বললাম, রহস্য এখন আমি বুঝতে পারছি না। বগলাবাবু, আমাকে বাড়ির সব ঘর একে একে দেখান দেখি। প্রথমে বাড়ির একতলার ঘরগুলো পরীক্ষা করতে লাগলাম। 7-8খানা ঘর পরীক্ষা করবার পর একখানা অদ্ভুত ঘর দেখলাম। একটিমাত্র দরজা ছাড়া তার কোথাও কোনো জানালা নেই, সে যেন গুহাঘর। বগলাবাবু বললেন, এখানা হচ্ছে কর্তাদের আমলের ঘর। এমন অন্ধকূপ তাঁরা যে কেন তৈরি করিয়েছিলেন কেউ তা জানেন না। আমি এটাকে গুদামঘর করে রেখেছি। ঘরে ঢুকে দেখলাম তার ভিতরে রয়েছে অনেক পুরানো আসবাব ও যজ্ঞী বাড়িতে ব্যবহার করবার জন্যে বড় বড় কড়া, পিতলের হাঁড়ি, থালা ও গামলা প্রভৃতি তৈজসপত্র। বগলাবাবু বললেন, আগেই তো বলেছি, যেখানে মানুষ থাকে না সেখানে উপদ্রব হয় না। ঘরের মেঝেতে কীরকম পুরো ধুলো জমে আছে দেখছেন তো? এ ঘরে আমরা আসি কালে ভদ্রে কদাচ, কিন্তু ও কি দেখুন। দেখুন বলেই তিনি অঙ্গুলি নির্দেশ করে দরজার নিচের দিকটা দেখিয়ে দিলেন। স্তম্ভিত নেত্রে দেখলাম দরজার সামনেই ধূলিধূসরিত মেঝের ওপরে দাগের পর দাগ পড়ছে। সে দাগ কী করে কেন হচ্ছে জানি না, সেগুলো ঠিক যেন চোখের অগোচর শূন্য থেকে ঝরে পড়ছে আর ঝরে পড়ছে। সেই দাগগুলো যদি পায়ের দাগ হয় তাহলে তেমন অদ্ভুত পায়ের দাগ আমি জীবনে দেখিনি। কেউ যেন ঠিক হাতের মতো দেখতে অদৃশ্য পায়ের আঙুলগুলো ছড়িয়ে 5 আঙুলের ডগার ওপর ভর দিয়ে হেঁটে ঘরের ভিতর ঢুকছে। আমরা দুজনেই আতঙ্কে শিউরে উঠে ঘরের বাইরে এসে দাঁড়ালাম এবং সেখান থেকেই দেখতে পেলাম সেই আঙুল ছড়ানো হাতের মতো অদৃশ্য পায়ের ভীষণ দাগগুলো আবার বাইরের দিকে এগিয়ে আসছে, পদশূন্য, পদচিহ্ন। আমি কাপুরুষ নই। পুলিশে চাকরি নিয়ে অনেক গুন্ডা, খুনে আর ডাকাতের সঙ্গে নির্ভয়ে লড়াই করেছি। ভূতপ্রেত কখনো মানিনি, কিন্তু স্পষ্ট দিনের বেলায় এই অপার্থিব দৃশ্য স্বচক্ষে দেখে আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা হলো না। কোনো রকমে সপ্রতিভভাব বজায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়লাম। এখন বলুন বিমলবাবু, এ কি ভৌতিক কাণ্ড, না ভোজবাজি, না আমরা জেগে জেগেই স্বপ্ন দেখছি? আপনারা শুনছেন আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্যের কীর্তি। গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গল্প আরও শোনার জন্য। শুরু করছি গল্পের পরবর্তী অংশ। বিমল অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগলো। তারপর বলল, সদানন্দবাবু, আমি ভূত মানি না। তবে এসব কি? পরে হয়তো বলতে পারবো। আপাতত একটা কাজ করতে পারবেন? কি কাজ বলুন?
বগলাবাবুকে গিয়ে বলুন যেখানে পায়ের দাগ দেখেছেন সেই গুদাম ঘরের দরজার সামনে তিনি যেন একটা খুব মজবুত কলাপসিবল গেট লাগিয়ে দেন। তাতে লাভ? পরে বুঝতে পারবেন। দিন দুই পরে সদানন্দবাবু এসে বললেন, বিমলবাবু, আপনার কথা মতো কাজ করা হয়েছে, যদিও আপনার এই খেয়ালের কোনো অর্থই হয় না। বিমল হেসে বলল, আমার খেয়াল নিয়ে ভেবে আপনি মাথা খারাপ করবেন না সদানন্দবাবু। চলুন এখন আমরা বগলাবাবুর বাড়িতে যাই। কুমার, তুমিও আসবে নাকি? কুমার বলল, সে কথা আবার বলতে, তুমি আর আমি হচ্ছি কায়া আর ছায়া। বগলাবাবুদের অট্টালিকার কাছে গিয়ে তারা দেখল বাড়ির সামনে কৌতূহলীদের বিষম জনতা। ভিড় ঠেলে বাড়ির ভিতরে ঢুকে দেখল কয়েকজন প্রেততত্ত্ববিদ ও খবরের কাগজের রিপোর্টার প্রশ্নের পর বগলাবাবুকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সদানন্দবাবু বিমলের সঙ্গে বগলাবাবুর পরিচয় করিয়ে দিলেন। বিমল বলল, আমি প্রথমেই আপনার গুদাম ঘরে যেতে চাই। বগলাবাবু বললেন, আসুন আসুন এ পথে। একতলার দালান দিয়ে এগোতে এগোতে বিমল জিজ্ঞাসা করল, আচ্ছা বগলাবাবু, খালি ঘরে কি কোনো উপদ্রবী হয় না? না, যেখানে মানুষ যায় ভূত যেন সেখানে তার পিছু নেয়। সে যেন আমাদের চোখের সামনে ভয় দেখিয়ে এ বাড়ি থেকে তাড়াতে চায়। ওই দেখুন কি কাণ্ড। দালানের দেওয়ালে একটা মস্ত গোল ঘড়ি টাঙানো ছিল। হঠাৎ সেটা দেওয়াল থেকে খসে মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেততত্ত্ববিদরা ও কাগজের রিপোর্টাররা প্রাণপণে পদচালনা করে এক মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হল। কুমার বলল, আমি তো তাই চাই। বগলাবাবু ধমকে দাঁড়িয়ে পড়ে বললেন, এই আমার গুদাম ঘর, আপনার কথা মতো দরজার পাল্লার সঙ্গেই আমি কলাপসিবল গেটটা তৈরি করিয়ে দিয়েছি, কিন্তু এতে কি উপকার হবে জানি না। গেটটা খুলে পরীক্ষা করতে করতে বিমল বলল, পৃথিবীতে সত্যি যদি অশরীরী ভূত থাকে তাহলে কোনো উপকারই হবে না। কিন্তু মুখের কথা শেষ না করে সে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। ঘরটি মাঝারি, কোথাও জানালা নেই বলে ভিতর দিকটা দিনের বেলাতেই অন্ধকার। চোখ চলে খালি দরজার কাছেই। সদানন্দবাবু অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই দেখুন বিমলবাবু, সেই দাগগুলো। পুরো ধুলোর ওপরে মানুষের পায়ের দাগের সঙ্গে আরও যে চিহ্নগুলো রয়েছে তাকে পদচিহ্ন বলে সন্দেহ হয় না, কারণ মানুষ বা পশু কোনো জীবেরই পায়ের দাগ সেরকম নয়। দুই হাতের আঙুল ছড়িয়ে আঙুলের দাগগুলো ধুলোর ওপর রাখলে এই রকম দাগ হতে পারে বটে, কিন্তু কেবল দুই হাতে ভর দিয়ে মানুষ তো হাঁটে না। হঠাৎ চেঁচিয়ে উঠল কুমার, বিমল বিমল, এই দেখো ধুলোর ওপরে আবার নতুন দাগের সৃষ্টি হচ্ছে। সবাই আড়ষ্ট ও স্তব্ধ হয়ে দেখতে লাগল। জোড়া জোড়া দাগ ঘরের অন্ধকারের দিকে অগ্রসর হয়ে গেল। তারপরেই কে প্রকাণ্ড একটা পিতলের গামলা তুলে মাটির ওপর আছড়ে ফেললে সশব্দে। বিমল বলে উঠল, শিগগির সবাই বাইরে চলুন। এক এক লাফে প্রত্যেকেই বাইরে এসে পড়ল। বিমল ক্ষিপ্র হাতে কলাপসিবল গেট টেনে বড় বড় দুটো তালা লাগিয়ে ও দরজার পাল্লা বন্ধ করে দিল। তারপরেই ঘরের ভিতর জেগে উঠল সে কি কান ফাটানো অমানুষিক ক্রুদ্ধ গর্জন, এবং সঙ্গে সঙ্গে বন্ধ দরজার ওপর ভীষণ ধাক্কার পর ধাক্কা। সেরকম বীভৎস ও রক্ত ঠান্ডা করা গর্জন পৃথিবীর কোনো জীবের কণ্ঠেই কেউ কখনো শোনেনি। সে যেন একসঙ্গে সিংহ, বন্য মহিষ ও অজগরের উন্মত্ত চিৎকার। বিমল বিপুল আনন্দে বলে উঠল, যা ভেবেছি তাই। বগলাবাবু, আর কেউ আপনাদের ওপর অত্যাচার করবে না। শত্রু এখন বন্দী। তার মানে? বৈঠকখানায় চলুন, বুঝিয়ে বলছি। সকলে বৈঠকখানায় গিয়ে বসল। বিমল বলতে লাগল, আমি ভূত মানি না। প্রায়ই শুনি ভূতের অত্যাচারের গল্প। তাকে দেখা যায় না, অথচ সে ঢিল ছোঁড়ে, জিনিসপত্র ভাঙে, চেঁচায় বা নানান শব্দ করে। আমার বরাবরই বিশ্বাস ছিল এসব ভূতের কীর্তি নয়। আজ সেই বিশ্বাস দৃঢ় হল। সদানন্দবাবুর মুখে যখনই শুনলাম এখানে যে উপদ্রব করছে তাকে দেখা যায় না বটে, কিন্তু ঘরের ভিতরে আসতে বা ঘর থেকে বেরোতে হলে তার দরজার দরকার হয়।
তখনই বুঝলাম এসব উপদ্রবের মূলে আছে কোনো অদৃশ্য জীব। আর ঘরে পুরে দরজা বন্ধ করলেই তাকে আটক করা যাবে। অদৃশ্য জীবের কথা শুনে আশ্চর্য হবেন না, বাতাসও অদৃশ্য, কিন্তু আমরা তার অস্তিত্ব অনুভব করি। অদৃশ্য হলেও মৃদু বাতাস হালকা নীড়ের জিনিস নিয়ে ছোড়াছুড়ি করতে পারে। বাতাস যখন ঝড় হয়ে দাঁড়ায় তখন সে বাড়িঘরও উড়িয়ে নিয়ে যেতে পারে। মরুভূমির বালির ওপরে আলের জলের পটে বাতাস কত রকম দাগ কাটে, তাকে বাতাসের পদচিহ্ন বললে ভুল হয় না। অদৃশ্য বাতাসের পক্ষে যা সম্ভব, অদৃশ্য জীবের পক্ষেও তা অসম্ভব নয়। ফুটবলের ভিতরে বাতাসকে বন্দি করা যায়, এ অদৃশ্য জীবকেও আজ আমি ঘরের ভিতর দরজা বন্ধ করে বন্দি করেছি। বিরাট বিশ্বে গ্রহে উপগ্রহে কত রহস্যময় জীব আছে, মানুষের অসম্পূর্ণ জ্ঞান এখনও তা আবিষ্কার করতে পারেনি। হিমালয়ের দানব মানুষের কথা সবে জানা গিয়েছে, মঙ্গল গ্রহেও নতুন এক জীবের কথা সবে প্রকাশ পেয়েছে। সুতরাং চন্দ্র বা অন্যান্য গ্রহে কোনো রকম জীব নেই এ কথা জোর করে বলা চলে না। কি জানে তাদের মধ্যে কোনো কোনো জীব বাতাসের মতো অদৃশ্য অথচ শক্তিমান কিনা। তাদের কেউ কেউ হয়তো মাঝে মাঝে পৃথিবীতে বেড়াতে আসে, আর আমরা তাদের ভূত ভেবে ভয় পাই। বগলাবাবু, আপনাদের বিভীষিকাকে আমি বন্দি করেছি। বেশি দিন ওখানে বন্ধ থাকলে হয়তো সে অনাহারে মারা পড়বে, তাকে মুক্তি দিলেও হয়তো সে আপনাদের আক্রমণ করবে। আপনাদের কর্তব্য আপনারাই স্থির করুন। আমি এখন বিদায় হলাম। নমস্কার মশাই, নমস্কার। শেষ হলো আমাদের আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত অদৃশ্যের কীর্তি। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে এবং এরকম গল্প আরও শুনতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।